আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সকলকে পাবলিকের পক্ষ থেকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের যে ক্লাসটি নিব সেই ক্লাসটি হচ্ছে কেমিস্ট্রি। সো তোমাদের অ্যাডমিশন, ডিপ্লোমা অ্যাডমিশন ক্লাসগুলো কিন্তু আমাদের নিয়মিত কিন্তু চলমান। সো ওই ক্লাসগুলোর ধারাবাহিকতায় কিন্তু আজকে তোমাদের আমরা কেমিস্ট্রি লাইভ সলভিং, যে আমরা লাইভে ফেসবুক লাইভে আজকে আমরা যে অনুষ্ঠিত হচ্ছে সেই ক্লাসটার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবা। তুমি কেমিস্ট্রির যে মূল বেসিক কনসেপ্টটা সেটাও শিখতে পারবা। সেই সাথে তুমি এখান থেকে প্রায় 2 থেকে 3টা মার্ক, অর্থাৎ কেমিস্ট্রি তোমাদের বিজ্ঞানের হচ্ছে তোমাদের টোটাল হচ্ছে অ্যাডমিশন, ডিপ্লোমা অ্যাডমিশন টেস্ট যেটা, সেই টেস্ট হচ্ছে 70 মার্কস। সেই 70 মার্কসের মধ্যে হচ্ছে 20 মার্কস থাকে হচ্ছে সায়েন্স থেকে, 20 মার্কস থাকে হচ্ছে ম্যাথ থেকে। টোটাল যদি ওভারঅল চিন্তা করি যে এই 40টা মার্ক হচ্ছে তোমাদের টোটালি সায়েন্সের টপিক। সো সায়েন্স বলতে আমি বোঝাচ্ছি বিজ্ঞান। সো বিজ্ঞানের হচ্ছে যে বিজ্ঞানের যে পার্ট, এই বিজ্ঞানের পার্টের মধ্যে হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি। সো ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে হচ্ছে এই কেমিস্ট্রির হচ্ছে আবার 10 মার্কস এবং ফিজিক্সের হচ্ছে 10 মার্কস, এই টোটাল হচ্ছে 20 মার্কস। এই 10 মার্কসের মধ্যে আজকে তুমি যে টপিকটা আমি তোমাদের পড়াবো এখান থেকে তুমি বলতে পারো 2 থেকে 3 মার্কস কমন পেতে পারো। সো এখান থেকে আশা করি তুমি অনেক কিছু উপকৃত হবা এবং সেই সাথে তুমি তোমার অ্যাডমিশনের যারা ভালো করতে চাও সেই প্রস্তুতিটাও এখান থেকে কিন্তু নিতে পারবা। অধ্যায়টা হচ্ছে আমরা যে টপিকটা পড়াবো সেই টপিকটা হচ্ছে তোমাদের রসায়নের রাসায়নিক বন্ধন ও যুদ্ধতা। রাসায়নিক বন্ধন এবং যুদ্ধতা, এইখান থেকে তোমাকে আমি একদম বলতে পারি যে এখান থেকে কোশ্চেন আসবে, তুমি এটা শিওর থাকো, ঠিক আছে? শিওর থাকো। সো এটা গেল। তারপর হচ্ছে দেখো যে ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে তাকে কি বলে? অর্থাৎ বলছে এখানে যে আকর্ষণ বলের মাধ্যমে, অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে, মানে তুমি বলতে পারো কিসের মাধ্যমে পরমাণু সমূহ একটা আরেকটার সাথে যুক্ত থাকে, কিসের মাধ্যমে, সেই কোশ্চেনটা এখানে চাচ্ছে। দেখি তোমরা এটা আনসার করো ঝটপট দেখি। আচ্ছা সি, অনেকে বলতেছে সি, অনেকে বলতেছে সি, আর এর মধ্যে হচ্ছে কনফিউশনে পড়ছে। সো আনসার হচ্ছে সি, রাসায়নিক বন্ধন। সো কি হবে? আনসার হবে রাসায়নিক বন্ধন। তার মানে হচ্ছে কোশ্চেনটা ছিল যে কি, যে আকর্ষণ বলের মাধ্যমে, অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে তাকে কি বলে? আচ্ছা ধরো কোনো কিছু, ধরো এই যে ধরো এইটা আর এটার মধ্যে যদি একটা, ধরো আমার এই দুইটা হাত আমরা যদি এইভাবে জোড়া লাগিয়ে দিই, এই দুইটার মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে না? বন্ধন, যেহেতু পরমাণু বা মৌলের মধ্যে একটা অবশ্যই একটা রাসায়নিক জিনিস, তার মানে রাসায়নিক বন্ধন। তোমাকে আমি সহজভাবে বুঝাই দিলাম, এটা কোনো কনসেপ্ট হতে পারে না, বাট আমি তোমাকে এটা বোঝানোর সাথে তোমাকে বললাম। সো একটা আরেকটার সাথে সম্পর্ক হচ্ছে, তার মানে একটা বন্ধন ক্রিয়েট হচ্ছে। সো যেহেতু জোড়া লাগিয়ে আছে, সো বন্ধন যেহেতু ক্রিয়েট হচ্ছে, সেই বন্ধনটা হচ্ছে আবার কি? রাসায়নিক। সো রাসায়নিক বন্ধন। সো এখানে তুমি বলতে পারো যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণু সমূহ যুক্ত থাকে তাকে কি বলে স্যার? রাসায়নিক বন্ধন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন আছে কতটি? মানে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? প্রশ্নটা হচ্ছে অ্যামোনিয়া অণুতে, অ্যামোনিয়া অণুতে, অ্যামোনিয়া নট অ্যামোনিয়াম, এই জিনিসটা খেয়াল রাখবা। অ্যামোনিয়া, অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড়া মানে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? অ্যামোনিয়া অণুতে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে? এই কোশ্চেনটা হচ্ছে এইটা। তুমি দেখো এখানে আনসার দাও। 4টা, অনেকে বলতেছে 4টা, অনেকে বলতেছে বি, মানে কয়টা? 3টা। আনসারটা হচ্ছে এক জোড়া। কি আনসারটা হবে? কি স্যার? এক জোড়া। দেখো কিভাবে এক জোড়া, আমি তোমাকে এটা ব্যাখ্যা করে দিই। মুক্তজোড় ইলেকট্রনের কথা বলছে স্যার এখানে। কিসের কথা বলছে স্যার? মুক্তজোড়। কোনটার মধ্যে স্যার? অ্যামোনিয়া। অ্যামোনিয়া অণুটাকে চিনতে হবে স্যার। অ্যামোনিয়া অণুটা কি? নাইট্রোজেন হাইড্রোজেনের মাধ্যমে যে বন্ধন তৈরি করতে হচ্ছে সেটা হচ্ছে অ্যামোনিয়া, অর্থাৎ NH3। কি? NH3। এই NH3 হচ্ছে কি স্যার? অ্যামোনিয়া। সো এই NH3 যদি আমি গঠন আঁকি তোমাকে, আমি যদি এটার গাঠনিক আঁকি, সেটা হচ্ছে কি? হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। সো এইভাবে কি থাকে? এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই যে এখানে যে আমি লিখলাম স্যার, আচ্ছা এখানে যে আমি লিখলাম কি স্যার, এই যে এখানে যেটা লিখলাম এটা হচ্ছে স্যার কি? মুক্তজোড়। এটা কি মুক্তজোড়? কয় জোড়া আছে? এক জোড়া। যদি আমি ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, ডায়াগ্রামের মাধ্যমে আরো ভালোভাবে দেখতে পাই। এটা হচ্ছে অ্যামোনিয়া। আর অ্যামোনিয়াম যদি বলতো তাহলে NH4, NH4। আর অ্যামোনিয়াম আয়ন যদি বলতো তাহলে এখানে প্লাস দিয়ে দিতাম, পজিটিভ আয়ন। ঠিক আছে? সো এখানে বলছে কি? অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়া, এটা উচ্চারণ হচ্ছে অ্যামোনিয়া। এটা উচ্চারণটা কি স্যার? অ্যামোনিয়া, অ্যামোনিয়া। এই জিনিসটা যাতে উল্টাপাল্টা না বাজে, অ্যামোনিয়া। আর এটা কি স্যার? এটা হচ্ছে অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম। এটা হচ্ছে কি স্যার?
অ্যামোনিয়াম, এটা হচ্ছে অ্যামোনিয়া। এখন যদি তোমাকে আমি ডায়াগ্রামের মাধ্যমে বুঝাই তাহলে তুমি আরো জিনিসটা ক্লিয়ার হবে। যে ডায়াগ্রাম আঁকে এটা, ধরো NH3, NH3 হচ্ছে কি বন্ধন, সমযোজী বন্ধনের মাধ্যমে হচ্ছে, ধরো হচ্ছে NH3, তার মানে এখানে কেন্দ্রীয় মৌল কোনটা স্যার? এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন। এখানে কেন্দ্রীয় মৌল কোনটা স্যার? নাইট্রোজেন। যদি কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন হয়ে থাকে, নাইট্রোজেন আমরা ডায়াগ্রামটা কি, প্রথম কক্ষপথে কয়টা থাকে স্যার? দুইটা। প্রথম কক্ষপথে কয়টা থাকে স্যার? আচ্ছা, ওকে। সো প্রথম মৌলটা কি স্যার? নাইট্রোজেন। সো প্রথমটার মধ্যে কয়টা থাকে স্যার? প্রথমটার মধ্যে থাকে হচ্ছে দুইটা। প্রথমটা কয়টা থাকে স্যার? দুইটা। তাহলে এখানে আমি দুইটা দিলাম, এখানে আমি কয়টা দিলাম স্যার? দুইটা দিলাম। লাস্ট কত নাইট্রোজেন কয়টা থাকে স্যার? পাঁচটা থাকে, কারণ 7 নাম্বার। নাইট্রোজেন কয় নাম্বার স্যার? 7 নাম্বার। আমরা জানি 7 নাম্বার, তার পারমাণবিক সংখ্যা যদি 7 হয় তার প্রোটন সংখ্যা হয় কি? 7। আর প্রোটন সংখ্যা স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা যতগুলো থাকে ততগুলো কি, নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যা যতগুলো থাকে তার ঠিক বাইরে ততগুলো কি স্যার? ইলেকট্রন গুলো থাকে। তাহলে ইলেকট্রন গুলো যদি থাকে তাহলে এখানে হচ্ছে কয়টা স্যার? 5টা থাকবে। তাহলে হচ্ছে এখানে যদি আমি 2 দেই, এই হচ্ছে কয়টা স্যার? 7টা হইলো। দেখো 2 3 4 5 6 7, তাহলে নাইট্রোজেন 7টা ইলেকট্রন পরিপূর্ণ হলো। নাইট্রোজেন কয়টা ইলেকট্রন পরিপূর্ণ হয়েছে স্যার? 7টা ইলেকট্রন পরিপূর্ণ হয়েছে। এখন কি স্যার? এখন বলছে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন আছে 3টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন এখানে জয়েন হবে। কয়টা হাইড্রোজেন জয়েন হবে স্যার? 3টা। দেখো কয়টা স্যার? 3। কয়টা হাইড্রোজেন স্যার? 3টা। কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে স্যার? 3টা। তো কয়টা হাইড্রোজেন যুক্ত হলো স্যার? 3টা। সো এই 3টা হচ্ছে কি স্যার? হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে 3টা হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে কি হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেনের লাস্ট কয়টা থাকে স্যার? একটা করে থাকে। এই যে একটা করে যুক্ত হয়েছে, এই যে এখানে একটা করে শেয়ার করছে। এখন দেখো তো সমযোজী বন্ধন পুরো ডায়াগ্রামটা বুঝছো? এখন দেখো মুক্ত, দেখো এগুলো হচ্ছে কি বন্ড পেয়ার, এগুলো কি বন্ড পেয়ার, আর এগুলো কি স্যার? লন পেয়ার। লন পেয়ার মানে বোঝাচ্ছে হচ্ছে মুক্ত জোড়, অর্থাৎ এলপি দ্বারা প্রকাশ করা হয়। এলপি হচ্ছে লন পেয়ার। লন পেয়ার মানে বোঝাচ্ছে মুক্ত জোড়। দেখো এটা মুক্ত অবস্থায় আছে না? ডায়াগ্রামটা ভালো করে দেখো। এটা অনেক কোশ্চেনের মধ্যে আসতে পারে স্যার। এখন যদি বলে যে H2O এর মধ্যে, H2O এর মধ্যে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, ওইখানে কোশ্চেনটা আসতে পারে। NH3 এর মধ্যে কত জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আসতে পারে। সো বিভিন্ন ভাবে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আসতে পারে। সো তোমাকে জাস্ট আমরা NH3 পড়াচ্ছি তার মানে এটি পড়বা আরগুলো পড়বা না, তা কিন্তু না স্যার। এখানে তুমি সবকিছু বেসিকটা বুঝতে হবে। সো এখানে কি স্যার? এই যে NH3, এখানে দেখো বন্ধন জোড়, এগুলো কি স্যার? এগুলো স্যার বন্ধন জোড় অবস্থায় আছে। এগুলো কি স্যার? বন্ধন জোড়। এই যে এগুলো বন্ধন, একটা একটার সাথে বন্ধন অবস্থায় আছে, বন্ধন অবস্থায় আছে। এটা কি স্যার? মুক্ত অবস্থায় আছে, মুক্ত জোড়। তার মানে আমি যদি কোশ্চেন করি এখানে কয় জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই যে একটা, এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। ঠিক আছে? সো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হইছো। এই জিনিসটা আশা করি তোমরা সকলে ক্লিয়ার হইছো। উদয়, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, জিনিসটা আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে? সো আশা করি এই মুক্ত জোড়, বন্ধন জোড় এগুলো আসলে বুঝতে পারছো যে কিভাবে হয় না হয়। এটা হচ্ছে লন পেয়ার, হচ্ছে বললাম হচ্ছে কি মুক্ত জোড়ের এটা, আর হচ্ছে বন্ড পেয়ার বিপি, যেটাকে আমরা বিপি দ্বারা প্রকাশ করি, বিপি। ঠিক আছে? সো এইটা গেল। তারপর হচ্ছে, তাহলে হচ্ছে দেখো এই যে এক জোড়া, ঠিক আছে, এক জোড়া মুক্ত জোড়া, অর্থাৎ দুইটা থাকে। যদি বলো কয়টা ইলেকট্রন, তাহলে সেই ক্ষেত্রে তুমি আনসার দিতে কয়টা স্যার? দুইটা দিতে। আর যদি বলছো কত জোড়া, তাহলে বলতো এক জোড়া। জিনিসটাকে বুঝাইতে পারছি? এটা গেল হচ্ছে কোশ্চেন। সো পরের কোশ্চেনটা হচ্ছে দেখো, নিচে কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? ঠিক আছে, তার আগে আমরা বুঝতে হবে একটা বিক্রিয়ায় মৌলগুলা বা পরমাণুগুলা অনুগঠন করে কেন, বা বিক্রিয়ায় অংশগ্রহণ কেন? বিক্রিয়ায় অংশগ্রহণ করে বা অনুগঠন করে এই কারণেই তারা কি স্থিতিশীলতা অর্জন করতে চায়। কি করতে চায়? স্থিতিশীলতা অর্জন করতে। স্থিতিশীলতা মানে কি? তার কক্ষপথ গুলো কি, লাস্ট কক্ষপথ গুলো পরিপূর্ণ থাকতে পারে, বা অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটালে কি স্থিতিশীলতা বেশি, আমরা জানি। আচ্ছা, ওইটা কোনো কনসেপ্ট না। দেখো 18 নম্বর, যেটা 18 নম্বর পর্যায় সারণী 18 নম্বর গ্রুপকে কি বলা হয়েছে? নিষ্ক্রিয় গ্যাস। কারণ কি? তাদের স্থিতিশীলতা বেশি। তারই মধ্যে নিয়ন হচ্ছে কয় নাম্বার? নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কয় নাম্বার? 2 নাম্বার পরে, কারণ প্রথমটা হচ্ছে হিলিয়াম, দ্বিতীয়টা হচ্ছে নিয়ন। আর নিয়নের বিক্রিয়া অংশগ্রহণকালে নিয়নের
কোনটা কাছাকাছি। দেখো মানে বিক্রিয়া অংশগ্রহণ করবে যাতে দুইটা মৌলে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে। কোশ্চেনটা হচ্ছে এইটা যে কি বলছে, নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু ধরে যে এটা একটা যৌগ, এই যে একটা যৌগ, এই যে একটা যৌগ, এই যে একটা যৌগ, প্রতিটা যৌগই বলছে কি যৌগ গঠনকালে প্রত্যেকটা পরমাণু কোনটা, এই যে আলাদা করে একটা সোডিয়াম, এই যে আলাদা করে একটা ক্লোরিন, এই যে আলাদা করে সালফার, আলাদা করে ক্যালসিয়াম দিতাম, এর প্রত্যেকটাকে এক একটা পরমাণু দিতাম। প্রত্যেকটা পরমাণু কি নিয়নের ইলেকট্রন বিন্যাস করে। নিয়ন কয় নাম্বার স্যার? 10 নাম্বার। তার মানে 10টা করে ইলেকট্রন থাকবে। এটা आंसर কিন্তু হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। সো এটা কিভাবে স্যার? এটাই সঠিক উত্তর, ম্যাগনেসিয়াম অক্সাইডে। আর কি সঠিক উত্তর কি দিয়েছে দেখে? সোডিয়াম ক্লোরাইড না, সোডিয়াম ক্লোরাইড না, এটা এখানে ভুল দিয়েছে। সো এটা হবে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কি জন্য ম্যাগনেসিয়াম তোমাকে আমি বলি। দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড কিভাবে ম্যাগনেসিয়াম, ওটা সোডিয়াম ক্লোরাইড হয় না, ওখানে ভুল আছে, ঠিক আছে, ওখানে লিখতে হয়তো ভুল করছে, বাট এটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড কিভাবে? বিক্রিয়া অংশগ্রহণকালে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ 2+ হয়, এবং অক্সিজেন 2- দুইটা ইলেকট্রন গ্রহণ করে। ঠিক আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কে? অক্সিজেন, এবং দুইটা ইলেকট্রন কি ত্যাগ করে কি? ম্যাগনেসিয়াম। সো এই আয়নের মাধ্যমে কি তৈরি হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। সো যদি এটাকে আমি তোমাকে দেখাই, তখন দুইটা ত্যাগ করে এর ডায়াগ্রাম কি থাকে স্যার? এর ডায়াগ্রামটা থাকে এরকম যে ফার্স্ট কক্ষপথ থাকে স্যার দুইটা, পরের কক্ষপথ থাকে কয়টা স্যার? সো এই 8টা, এবং লাস্ট কক্ষপথে কয়টা স্যার? একটা, দুইটা, এই দুইটা থাকে তৃতীয় কক্ষপথে। আর অক্সিজেনে কয়টা স্যার? অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকে দুইটা, পরের কক্ষপথে কয়টা থাকে স্যার? 6টা। কয়টা থাকে স্যার? 6টা। তাহলে কয়টা শর্ট? এখানে এর দুইটা শর্ট। এর কয়টা শর্ট স্যার? দুইটা, পরিপূর্ণ হইতে, অর্থাৎ অষ্টক পূর্ণ হইতে। আর এর দুইটা বেশি আছে, এর দুইটা ত্যাগ করবে। যারা ত্যাগ করে, এখানে ম্যাগনেসিয়াম হচ্ছে ধাতু, অক্সিজেন হচ্ছে অধাতু। যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হয় অধাতু, যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হয় কি? ধাতু। এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে, এই দুইটা ইলেকট্রন কি, এই যে এই দুইটা আছে, এই দুইটা কি করে? এই দুইটা ত্যাগ করে কি? এই যে এদেরকে দেয়, ঠিক আছে, এদেরকে দেয়। তার মানে এর অষ্টক পূর্ণ হয়েছে, এরও কি হয়েছে স্যার? লাস্ট একটা, এই দুইটা চলে যাবে, তখন এই দুইটা থাকবে, এই দুইটা মানে তার মানে পরিপূর্ণ আছে, এও স্থিতিশীল, এও স্থিতিশীল অবস্থা আছে। এখন দেখো এটা যখন থাকবে না, অর্থাৎ এটা যখন থাকবে না, এইভাবে যখন চলে যাবে এটা আর কি, আর এখানে যখন থাকবে, দেখো এখন এটা কয়টা হয়েছে? এখন এটা কি ম্যাগনেসিয়াম 2+, আর এটা কি অক্সিজেন 2-। সো এই দুইটা মিলিত হচ্ছে কি? ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো এখন এটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা আছে। তার মানে 10টা কার ইলেকট্রন? কার মধ্যে 10টা থাকে? নিয়নের মধ্যে থাকে না? কার মধ্যে থাকে স্যার? নিয়নের মধ্যে থাকে। তাহলে নিয়ন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মতো, তার মানে নিয়নের মতো, তার মানে এখানে এটা মিলছে। এটা কার মতো হয়েছে স্যার? নিয়নের মতো হয়েছে। এখন এটা দেখো তো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটাও কার স্যার? নিয়নের মতো হয়েছে। অক্সিজেনটাও কি স্যার? অক্সিজেন 2- আয়নটা, এটা কার মতো হয়েছে স্যার? নিয়নের মতো। তার মানে মিলতেছে, তার মানে উত্তর হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে ভুল দিছে আর কি, এখানে আর কি ভুল দিছে। সো এটা উত্তর হবে স্যার ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা উত্তর কি হবে স্যার? ম্যাগনেসিয়াম। এখানে উত্তর দিচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হবে না, কারণ হচ্ছে সোডিয়াম থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে যায়, তখন ওটা হয় কয়টা স্যার? 18টা হয়ে যাবে, তখন ওটা হয়ে যাবে আর্গনের নেই। কিন্তু এখানে কোশ্চেনের মধ্যে বলছে কি? প্রত্যেকটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস। নিয়ন ইলেকট্রন বিন্যাস কত? নিয়নের 10। তার মানে হচ্ছে এটা হবে आंसर ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা आंसर কোনটা হবে স্যার? ম্যাগনেসিয়াম অক্সাইড। ভালো করে দেখো, এটা কিন্তু आंसर সোডিয়াম ক্লোরাইড হবে না, এই জিনিসটা খেয়াল রাখবা। এই যেখানে দিয়েছে এটা ভুল, এটা কি স্যার? ভুল। এটা এখানে হবে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হবে কি স্যার? ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এই জিনিসটা খেয়াল রাখবা। পরেরটা দেখো, কোন যৌগটি অণুসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান? ঠিক আছে, ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান। কোন যৌগটি অণুসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান? এটা একটা শর্টকাট তোমাদের শিখিয়ে দিই, ঠিক আছে। এটা শর্টকাটটা কি স্যার? এটা শর্টকাটটা হচ্ছে কোন যৌগটির মধ্যে অণুসমূহের মধ্যে ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান, যেটা হচ্ছে সমযোজী যৌগ। এখন তোমরা এখানে দেখো কোনটা সমযোজী, ঠিক আছে, কারণ সমযোজী অণুতে আমরা জানি হচ্ছে কি স্যার? ভ্যান ডার ওয়ালস বল থাকে। সো ভ্যান ডার ওয়ালস শক্তি বিদ্যমান থাকে। সো এখানে দেখো কোনটা সমযোজী যৌগ, এটা খুঁজে বের করো, কোনটা আয়নিক কোনটা সমযোজী আছে, এটা খুঁজে বের করো। দেখি, এটা খুঁজে বের করলেই পারবা। উত্তর কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ওয়ান কাইন্ড অফ সমযোজী। এখন চিন্তা করো কোনটা সমযোজী যৌগ। এখন যে সমযোজী যৌগ কোনটা, আয়নিক যৌগ কোনটা? আয়নিক যৌগ হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে যৌগ গঠন করে সেটা হচ্ছে কি স্যার? আয়নিক যৌগ। আর যেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন কোনটা? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে বা যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে কি? সমযোজী বন্ধন। এই জিনিসটা খেয়াল রাখবা, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আর ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে কি? অর্থাৎ অধাতুর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে সমযোজী, ধাতু অধাতুর মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আয়নিক। এই জিনিসটা খেয়াল রাখবে। এটা হচ্ছে কি স্যার? এটা হচ্ছে আয়নিক বন্ধন, কারণ হচ্ছে সোডিয়াম
11টা থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনের মধ্যে যায়, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আয়নিক বন্ধন। সো এটা হচ্ছে আয়নিক। তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, মাত্র দেখাইলাম এটা একটা কি আয়নিক বন্ধন, কারণ ইলেকট্রন আদান প্রদান হইতেছে, ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করে, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে, তার মানে ইলেকট্রন আদান প্রদান হইতেছিল। তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট, এখানে যৌগটা লেখাটাই ভুল হয়েছে, এই যৌগ কিন্তু লেখাই ভুল হয়েছে, কিন্তু যৌগ লেখা হয় নাই। কিভাবে হয় নাই এটা বুঝাবো, দেখো সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট হচ্ছে আমরা জানি কার্বনেটের যৌগিক, কার্বনেটের যৌগিক আমরা জানি কি কার্বনেট CO3, কার্বনেট কি 2 মাইনাস, তো CO3 কে 2 মাইনাস, তাহলে হচ্ছে সোডিয়াম, তাহলে Na2 হবে, CO3 হবে, এটা হবে, কারণ সোডিয়ামের যৌগিক আমরা জানি এক, এক দিলেও যা না দিলেও তা, তাহলে যৌগটা এরকম হইতো, কিন্তু এখানে যৌগটা লেখাই বলে, তার মানে এটা তো কখনোই হবে না, এটা কখনো হবে না, এটা হবে না। CH4 এটা হচ্ছে স্যার কি স্যার সমযোজী যৌগ, এটা কি স্যার সমযোজী, কারণ কার্বন একটা কি অধাতু এবং কি এখানে হাইড্রোজেন, চারটা হাইড্রোজেন। দেখো কিভাবে হয়েছে, দেখো তোমাকে যদি ডায়াগ্রাম দেখে তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। CH4 ধরো দেখো এটা কার্বন, কার্বনের লাস্ট কয়টা থাকে স্যার, ফার্স্টে থাকে হচ্ছে দুইটা, পরেরটা কয়টা স্যার চারটা, কয়টা থাকে স্যার চারটা, তাহলে মিথেন হচ্ছে দেখো চারটা হাইড্রোজেন করবে, দেখো দেখো এটা হচ্ছে কি স্যার, এটা হচ্ছে কার্বনের, আর এটা হচ্ছে কি স্যার, এটা হাইড্রোজেন, এটা কোনটা স্যার হাইড্রোজেন, এটা হচ্ছে কোনটা স্যার হাইড্রোজেন, এটা হচ্ছে কোনটা স্যার হাইড্রোজেন, আর এটা হচ্ছে দেখো এটা, তাহলে এর একটা করে ইলেকট্রন, হাইড্রোজেন একটা করে ইলেকট্রন, এই যে একটা করে ইলেকট্রন, তার মানে এটা কি বন্ধন স্যার সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় সেটা হচ্ছে কি স্যার সমযোজী বন্ধন, তার মানে এটা হচ্ছে CH4 মিথেন গ্যাস, অ্যালকেন জাতীয়, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখবা, তাহলে আনসার হবে স্যার কি মিথেন, এটা গেছে, বুঝতে পারছি, তাহলে এটা হবে মিথেন, দেখো সঠিক উত্তর, ঠিক আছে। সো এটা গেল CH4, দেখো এই যেটা বলছে ভ্যান ডার ওয়ালস শক্তি সমযোজী অণুতে থাকে, জিনিসটা খেয়াল রাখবা। তারপরে সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস কি, সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস কি, এটা তো মানে আশা করি সকলে পারো, যে কি আমরা জানি আমরা জানি হচ্ছে সরকার হচ্ছে কি আউটবাউন্ডিতে ইলেকট্রন বিন্যাস আমরা করি, আউটবাউন্ডিতে যে ইলেকট্রন বিন্যাস করে কম শক্তিশালী ইলেকট্রন আগে প্রবেশ করে, তারপর হচ্ছে কি স্যার বেশি শক্তিশালী ইলেকট্রন প্রবেশ করে, এটা আউটবাউন্ড কেন, যে কম শক্তিস্তরের ক্রমান্বয়ে বেশি শক্তিশালী কি ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে আউটবাউন্ডে যদি সোডিয়ামে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে সোডিয়াম হচ্ছে কয় নাম্বার স্যার, সোডিয়াম কয় নাম্বার স্যার, সোডিয়াম হচ্ছে 11 নাম্বার, সোডিয়াম কয় নাম্বার স্যার 11 নাম্বার, তা সোডিয়াম যদি 11 নাম্বার হয় তাহলে হচ্ছে 1s2 2s2, তারপর হচ্ছে কি 2p6 3s1, এটাই তো হচ্ছে, এটি হচ্ছে। এখন দেখো এই যে এটা হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এই যে এগুলো হচ্ছে 2 নাম্বার, এই দুইটা মিলে 2 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে 3 নাম্বার কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথে কয়টা থাকে এক দুইটা, এই যে উপরে যেগুলো এগুলো হচ্ছে অরবিটাল। এখন অনেক আছে আর্টস কমার্স এবং বিভিন্ন জায়গা থাকে, এই জিনিসটা তাকে শিখতে হবে। কম শক্তি, এখন শক্তি কিভাবে মাপে, শক্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে হচ্ছে n প্লাস এল, n প্লাস এল এই সূত্রের দ্বারা, কি n প্লাস এল, দেখো এই যে 1s 1s এর 1s কত, 1s এর জন্য এই যে এটা হচ্ছে n, আর s s p d f এগুলো l এর মান কিভাবে বের করে, l এর মান বের করে যখন s অরবিটাল থাকে তখন হচ্ছে l এর মান 0, যখন p অরবিটাল থাকে তখন হচ্ছে 1, যখন d অরবিটাল থাকে তখন মান হয় l এর মান 2, f অরবিটাল থাকলে l এর মান হয় 3, জিনিসটা ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখবা। সো যখন n কোনগুলো, এই যে সামনে যেগুলো থাকে এগুলো হচ্ছে n এর মান, আর হচ্ছে l এর মান কোনগুলো, l এর মান হচ্ছে যে কি s থাকলে যদি spdf এই অরবিটালের মান দিয়ে কি l এর মান নির্দেশ করে, অর্থাৎ সহকারী উপশক্তি স্তর যেটাকে আমরা বলি l। সো l যেটা এই অরবিটাল গুলার s এর মান যদি 0 হয়, কি l এর s হলে তাহলে এটা l এর মান কত হবে স্যার 0, p হলে তাহলে হচ্ছে l এর মান 1, এবং d অরবিটাল থাকলে l এর মান 2, এবং f অরবিটাল থাকলে l এর মান হচ্ছে 3, এই জিনিসটা শিখে রাখবা। এবং s অরবিটাল কয়টা সর্বোচ্চ থাকতে পারে, d অরবিটাল সর্বোচ্চ কয়টা থাকতে পারে, f অরবিটাল সর্বোচ্চ কয়টা থাকতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবা। যেমন s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে স্যার কয়টা স্যার, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, অনেক সময় আসে তোমাদের যে অ্যাডমিশন টেস্টে এটা আসে, যে s অরবিটাল সর্বোচ্চ কয়টা থাকে স্যার, 2টা ইলেকট্রন থাকতে পারে, p অরবিটাল সর্বোচ্চ কয়টা থাকতে পারে স্যার 6টা ইলেকট্রন থাকতে পারে, কয়টা স্যার 6টা ইলেকট্রন, 6টি, এবং ডি অরবিটালে কয়টা থাকতে পারে স্যার, ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, এবং এফ অরবিটালে সর্বোচ্চ কয়টা থাকতে পারে স্যার 14টি ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ।
সো এস অরবিটালে 2টি, পি অরবিটালে 6টি, ডি অরবিটালে 10টি এবং এফ অরবিটালে সর্বোচ্চ কয়টা থাকতে পারে স্যার? 14টি ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ এটা থাকতে পারে। সো আলটিমেটলি তাহলে এখানে গেল কি 2, তাহলে এখানে 2 নাম্বার কক্ষপথ, এই যে 2, তাহলে হচ্ছে 6 আর 2 কত 8, তাহলে 2 8, আর এই 3 নাম্বার কক্ষপথে কয়টা স্যার? একটা, তাহলে হচ্ছে 2 8 1, তাহলে 2 8 1 কোনটা স্যার? এই যে 2 8 1 বি নাম্বার। আনসার কত হবে স্যার? বি নাম্বার। আশা করি বুঝতে পারছো। সো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এই যে বিশেষ করে এই যে এসপিডি অর ডিএফ অরবিটাল গুলা, এগুলো কি আসলে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা একটা গেছে, এই যে শক্তি কিভাবে একটা অরবিটালের শক্তি বের করা যায়। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস আসলে ম্যাক্সিমাম টাইমে ক্রোমিয়ামেরটা দিবে আর হচ্ছে কপারেরটা দিবে। পরীক্ষায় যদি ইলেকট্রন বিন্যাস আসবে, যদি আসে তাহলে এই দুইটার ইলেকট্রন বিন্যাসটা দিবে, কারণ হচ্ছে পরীক্ষায় কখনো ভালো জিনিস আসে না, এবার হচ্ছে কি যেগুলো একটু কনফিউশনে পড়ে ওইগুলো কোশ্চেনে আসে। সো এই দুটো হচ্ছে ব্যতিক্রম। ইলেকট্রন বিন্যাস আসলে ক্রোমিয়াম হচ্ছে 24 নাম্বার এবং কপার হচ্ছে কি 30 নাম্বার। এই দুটো আছে, এই দুটো আমরা পরে তোমাদের জুম ক্লাসে আমরা দেখাই দিব। এটা নিয়ে আমরা আলাপও করছিলাম আগে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। সো এটা গেল 2 8 1। তারপরে কি স্যার? এর যুজ্যতায় ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, তার আগে আমরা একটা শর্টকাট ট্রিক্স শিখি। চলো এখন আমরা একটু শর্টকাট শিখি। কি শর্টকাট? বাংলাতে লিখি শর্টকাট। কি শর্টকাট শিখবো স্যার? কি শর্টকাটটা শিখবো স্যার? আমরা এখানে শর্টকাটটা শিখবো হচ্ছে একটা বিক্রিয়া বা কেমিস্ট্রি। আমি যদি তোমাকে বলি যে কেমিস্ট্রির বিক্রিয়াগুলা যে যত ভালো পারবে, কিভাবে ভালো পারবে? ভালো করার মূল শক্তি হচ্ছে, মূল কারণ হচ্ছে যে যোজনী ভালো করে বুঝে, যে যোজনী ভালো করে জানে, সে যে কোনো বিক্রিয়ায় ভালো করে পারবে। ঠিক আছে? বিক্রিয়ায় পারার পূর্ব শর্ত হচ্ছে তাকে যোজনী জানতে হবে। বিক্রিয়ার পারার পূর্ব শর্ত হচ্ছে তাকে কি করতে হবে স্যার? যোজনী জানতে হবে। এখন শর্টকাট নিয়মে কিভাবে যোজনী ছাড়া আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, তুমি যোজনী যদি না জানো তুমি কেমিস্ট্রি অনেক কিছুই পারবা না, তোমাকে আমি বলেই দিতে পারি। তোমাকে দুইটা জিনিস সব সময় শিখতে হবে। 30টা মৌল ফার্স্ট অফ অল তোমাকে মুখস্থ রাখতে হবে একদম, অর্থাৎ পারমাণবিক সংখ্যা অনুসারে কি 30টা মৌল তোমাকে শিখতে হবে। তারপর হচ্ছে তোমাকে যোজনী শিখতে হবে। এই দুইটা যদি শিখো, তোমার মুখস্থ করতে হবে শুধুমাত্র 30টাই। যোজনী তোমাকে মুখস্থ করতে হবে না, যোজনী তোমাকে আমি শর্টকাট নিয়মে শিখাই দিচ্ছি। কিভাবে শিখাই দিচ্ছি দেখো, শর্টকাট নিয়মে কি স্যার? শর্টকাট নিয়মে হচ্ছে স্যার 1 থেকে 21 পর্যন্ত, 1 থেকে 21 পর্যন্ত, 1 থেকে 21। সো 1 থেকে 21 পর্যন্ত মানে কি? হাইড্রোজেন থেকে স্ক্যান্ডিয়াম, হাইড্রোজেন থেকে স্ক্যান্ডিয়াম। সো হাইড্রোজেন থেকে স্ক্যান্ডিয়াম পর্যন্ত মৌল, 1 নাম্বার হচ্ছে হাইড্রোজেন, 21 নাম্বার হচ্ছে স্ক্যান্ডিয়াম। এর মধ্যে যতগুলো মৌল আছে সেই নিয়মটা এখানে মানবে, এই শর্টকাটটা মানবে। কি শর্টকাট? ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে প্রথম 3টা নিষ্ক্রিয় মৌল। প্রথম 3টা নিষ্ক্রিয় মৌল কোনটা স্যার? প্রথম 3টা নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন। হিলিয়াম, নিয়ন, আর্গন, এই 3টা হচ্ছে প্রথম নিষ্ক্রিয় 3টা মৌল। নিষ্ক্রিয় মানে কি? স্থিতিশীল। এরা স্থিতিশীল, স্বাভাবিক অবস্থায় কি স্যার? স্থিতিশীল। এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। কারণ বিক্রিয়া অংশগ্রহণ করে কেন? মৌলগুলো বিক্রিয়া অংশগ্রহণ করে কেন? কারণ স্থিতিশীলতা অর্জন করার জন্য। এরা আগে থেকে স্থিতিশীল, এরা কি বিক্রিয়া অংশগ্রহণ করবে? অর্থাৎ এরা হচ্ছে 18 নম্বর গ্রুপে থাকে। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে কি এদেরকে দেখা যায়? তার হচ্ছে প্রথম মৌলটা হচ্ছে, প্রথম নিষ্ক্রিয় মৌল হচ্ছে কোনটা? হিলিয়াম, নিয়ন, আর্গন। এই 3টা হচ্ছে সিরিয়ালি লিখলাম। সো এটা হচ্ছে কয় নাম্বার স্যার? এটা হচ্ছে 2 নাম্বার স্যার। এটা কয় নাম্বার স্যার? এটা হচ্ছে 10 নাম্বার স্যার। এটা কয় নাম্বার স্যার? এটা হচ্ছে 18 নাম্বার, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। এটা 2 নাম্বার, এটা 10 নাম্বার, এটা হচ্ছে 18 নাম্বার। সো এটা গেল। এখন তোমাকে 1 থেকে 21 এর মধ্যে, 1 থেকে 21, এই যে এখানে লিখছি কি হাইড্রোজেন থেকে, অর্থাৎ হাইড্রোজেন থেকে কি এই হাইড্রোজেন থেকে স্ক্যান্ডিয়াম পর্যন্ত, হাইড্রোজেন থেকে স্ক্যান্ডিয়াম পর্যন্ত তুমি যে কোনো একটা মৌল ধরো, তোমাকে আমি ফর এক্সাম্পল বললাম যে সোডিয়াম। স্যার সোডিয়ামের যোজনী কত? এটা আপনি বলেন। সোডিয়ামের যোজনী কত, এটা কিভাবে বুঝবা? সোডিয়ামের যোজনী কত? সোডিয়াম কয় নাম্বার মৌল এটাকে জানতে হবে। সোডিয়াম হচ্ছে 11 নাম্বার মৌল স্যার। সোডিয়াম যদি 11 নাম্বার মৌল হয়, এই 11 নাম্বারটা কার কাছে স্যার? কার কাছাকাছি? 2 এর কাছে না 10 এর কাছে নাকি 18 এর কাছে? কার কাছাকাছি অবস্থিত এই 11 নাম্বারটা? অবভিয়াসলি 10 এর কাছে, কারণ 2 থেকে 11 ব্যবধান প্রায় কত স্যার? 9। আর এখানে হচ্ছে 18, কত ব্যবধান স্যার? এখানে 7 ব্যবধান, তাই তো? সো এখানে 11 থেকে 18 হচ্ছে 7 ব্যবধান, ওইখানে হচ্ছে 11 ব্যবধান। তার মানে আর 10 এর থেকে কত? 1 ব্যবধান। তাহলে কোনটা কাছে? তাহলে হচ্ছে 10 এর কাছে কোনটা? 11। তার মানে হচ্ছে সোডিয়ামটা কার কাছে সবচেয়ে? এই 10 এর কাছে স্যার। তাহলে ব্যবধান কত স্যার? কত ব্যবধান কাছে? 1 ব্যবধান কাছে। তার মানে সোডিয়ামের যোজনী হচ্ছে, সোডিয়ামের যোজনী কত স্যার? সোডিয়ামের যোজনী হচ্ছে 1। সোডিয়াম কত স্যার? সোডিয়ামের যোজনী কত স্যার? 1। কারণ ব্যবধান কত স্যার? 1।
যত ব্যবধান তত তার যোজনী। তেমনি ভাবে আরেকটা যদি তোমাকে দেখাই, তোমাকে যদি আমি বললাম যে কি স্যার, তোমাকে আমি বললাম হচ্ছে ক্লোরিন, ধরো কি বললাম ক্লোরিন, ক্লোরিন কত নাম্বার স্যার, তোমাকে বললাম ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন কয় নাম্বার স্যার, 17 নাম্বার। ক্লোরিন কয় নাম্বার স্যার, 17 নাম্বার। যে ক্লোরিন যদি 17 নাম্বার হয়ে থাকে, 17 নাম্বার কোনটার কাছে স্যার, 2 এর কাছে নাকি 10 এর কাছে নাকি 18 এর কাছে? দেখো এর থেকে সহজ করে তোমাকে কেউ পারবে না, আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি। এর থেকে সহজ করে তোমাকে এখানে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এই 17 নাম্বারটা কার কাছে স্যার, 2 এর কাছে, 10 এর কাছে না 18 এর কাছে? অবভিয়াসলি স্যার 18 এর কাছে। কত ব্যবধান স্যার, এক ব্যবধান। তার মানে ক্লোরিনের যোজনী হচ্ছে কত স্যার, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। ক্লোরিনের যোজনী কত স্যার, 1। এখন আমি যদি বলি, ধরো আমি যদি বললাম অক্সিজেন, কি বললাম যে অক্সিজেন, অক্সিজেন কয় নাম্বার স্যার, 8 নাম্বার। অক্সিজেন কয় নাম্বার স্যার, 8 নাম্বার। এই 8 নাম্বার কার কাছে স্যার, 2 এর কাছে, 10 এর কাছে না 18 এর কাছে স্যার? অবভিয়াসলি স্যার 10 এর কাছে। কত ব্যবধান স্যার, 2 ব্যবধান। কত ব্যবধান স্যার, 2 ব্যবধান। তার মানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। অক্সিজেনের যোজনী কত স্যার, 2। এগুলো হচ্ছে তার যোজনী, এগুলো তার যোজনী। ঠিক আছে, এগুলো তার কি স্যার, যোজনী। সো আবার যদি আমি তোমাকে বলি, ধরো লিথিয়াম, লিথিয়াম কয় নাম্বার স্যার, লিথিয়াম হচ্ছে 3 নাম্বার স্যার। লিথিয়াম কয় নাম্বার স্যার, 3 নাম্বার। এখন এই 3 নাম্বারটা কার কাছে স্যার, 2 এর কাছে, 10 এর কাছে না 18 এর কাছে? স্যার এটা তো স্যার 2 এর কাছে। তার ব্যবধান কত স্যার, 1 ব্যবধান। তার মানে হচ্ছে লিথিয়ামের কত, তাহলে লিথিয়ামের হচ্ছে কত ব্যবধান, হিলিয়ামের কাছে, তাহলে কত ব্যবধান, 1 ব্যবধান। তার মানে লিথিয়ামের যোজনী হচ্ছে 1। তুমি এইভাবে 1 থেকে 21 এর মধ্যে তুমি যাই বলো না কেন, তোমাকে যে বলি স্ক্যান্ডিয়াম, তোমাকে বললাম স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কত নাম্বার স্যার, 21 নাম্বার। স্ক্যান্ডিয়াম কয় নাম্বার স্যার, 21 নাম্বার। এই 21 নাম্বার কার কাছে স্যার, 2 এর কাছে নাকি 10 এর কাছে না 18 এর কাছে স্যার? অবভিয়াসলি স্যার 18 এর কাছাকাছি। কত ব্যবধান স্যার, 3 ব্যবধান। তার মানে এর যোজনী হচ্ছে কত স্যার, 3। তাহলে স্ক্যান্ডিয়ামের যোজনী কত স্যার, স্ক্যান্ডিয়ামের যোজনী হচ্ছে 3। সেম ভাবে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো। তোমাকে যদি বলা হয় কি, তোমাকে বলা হচ্ছে বুরন, বুরন কয় নাম্বার স্যার, বেরিলিয়াম হচ্ছে 4 নাম্বার, বুরন হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বুরন। সো বুরন হচ্ছে কয় নাম্বার স্যার, 5 নাম্বার। সো 5 নাম্বার, 5 নাম্বার কোনটা কাছে স্যার, 2 এর কাছে না 10 এর কাছে? কার কাছে স্যার, 2 থেকে 5 এর ব্যবধান মাত্র 3, 5 থেকে 10 এর ব্যবধান 5। তার মানে কোনটা কাছে স্যার, 2 এর কাছে। তার মানে 2 এর কত ব্যবধান স্যার, 3 ব্যবধান। তাহলে বুরনের যোজনী হচ্ছে 3। তোমরা কি এগুলো বুঝতে পারতেছো, এটা কি বুঝতে পারছো? যোজনী শেখার শর্টকাট নিয়ম এর থেকে কেউ তোমাকে আর দিতে পারবে না। যত তুমি যাই বলো না কেন, এর থেকে সহজ নিয়ম যোজনী শেখার নাই। তুমি যাই বলো না কেন, তুমি সবকিছু পারবে। দেখো 1 থেকে 21 পর্যন্ত তুমি মিলাই নাও। ঠিক আছে। ও এখন আরেকটা কোশ্চেন আসতে পারে স্যার, যে স্যার কি যদি মাঝামাঝি অবস্থান থাকে তখন কি করবো? ধরো মাঝামাঝি অবস্থান কোনটা আছে, মাঝামাঝি অবস্থান ধরো আছে মনে করো কার্বন। কার্বন কয় নাম্বার স্যার, কার্বন হচ্ছে 6 নাম্বার স্যার। 6 নাম্বার যদি কার্বন হয়ে থাকে স্যার, 6 কোনটার কাছে স্যার, 2 থেকে এর ব্যবধান 4, 10 থেকে ব্যবধান 4। এটা 2 এর মাঝামাঝি। তাহলে যোজনী কত স্যার, স্যার যোজনী তো 4। এই যোজনী স্যার 2 এর দুইটা দিক দিয়ে সমান দেখে এই জন্য এর সাথে 2 অ্যাড করতে হয়। তাহলে 2 4। তাহলে কি কার্বনের যোজনী কত স্যার, কার্বনের যোজনী হচ্ছে 2 4। কার্বনের যোজনী কত স্যার, 2 এবং কত স্যার, 4। তার মানে কার্বনের যোজনী হচ্ছে 2 আর 4। দেখবা যে 2 আর 4 কিভাবে হয়েছে, দেখবা যে দুইটা কিভাবে হয়। দেখো এটা তোমাকে আমি বিশ্লেষণ করে দিতেছি। দেখো কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড, দেখো এখানে কার্বনের যোজনী কত ব্যবহার হয়েছে স্যার, এখানে কার্বনের যোজনী ব্যবহার হয়েছে কত স্যার, 4। আর এখানে কার্বনের যোজনী কত ব্যবহার হয়েছে স্যার, 2। এখানে কার্বন মনোক্সাইডে কার্বনের যোজনী স্যার 2, কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী স্যার 4। কিভাবে স্যার হয়েছে স্যার দেখাই। দেখো এটা ছিল মূলত এইভাবে 4, কারণ আমরা জানি কার্বনের যোজনী 4, অর্থাৎ এক্স ওয়াই একটা যৌগ গঠন করলে এক্স এর যোজনী লেখা হয় ওয়াই এর পাশে, ওয়াই এর যোজনী লেখা হয় এক্স এর পাশে। এটা হচ্ছে রুলস। সো কার্বনের যোজনী স্যার 4 বলছে তাহলে 4, অক্সিজেনের যোজনী স্যার 2 বলছে তাহলে 2, কারণ অক্সিজেনের যোজনী তো আমরা স্যার 2 জানি। তার মানে এখন দেখো এই দুইটা আছে কি দ্বারা ভাগ যায়, উভয়কে 2 দ্বারা ভাগ করে যায়। তাহলে 2 দ্বারা ভাগ করে থাকলে এই 2 কেটে যায়, 2 কে 2, আর এখানে থাকে স্যার কি 2 দোকানে 4। তার মানে এখানে 2, এই যে কার্বনের যোজনী এখানে 4 আছে। ঠিক আছে, লুকায়িত অবস্থায় আছে আর কি। সো এই যে এখানে আছে 2, বুঝতে পারছি। সো তুমি যাই বলো না কেন, তুমি যোজনী নিয়ে আসো, কারো প্রবলেম নাই। এখন যেহেতু যোজনী জানছো, এখন যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু এক জিনিস না। আবার যোজনী আর যোজ্যতা ইলেকট্রন এক জিনিস না, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কিন্তু আলাদা জিনিস। এই জিনিসটা খেয়াল রাখবা। যোজনী এবং কি যোজ্যতা ইলেকট্রন,
যোজনী এবং যুজতা ইলেকট্রন কিন্তু দুই জিনিস। কিভাবে? যোজনী হচ্ছে কি, যোজনী সংখ্যাটা হচ্ছে কি ইলেকট্রন বিক্রিয়া যৌগঠনকালে যে কয়টি ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার করে সেটা তার হচ্ছে কি যোজনী, সেটা হচ্ছে তার যোজনী। আর যুজতা ইলেকট্রন কি, যুজতা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে যতগুলা ইলেকট্রন থাকে সেটা তার কি যুজতা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে। দেখো এই কোশ্চেনটাই আসছে, ধরো আমি বললাম যে অক্সিজেন, বললাম কি স্যার অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত? অক্সিজেন কয় নাম্বার স্যার? 8 নাম্বার। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী কিন্তু অক্সিজেন 8 নাম্বার। কার কাছে? 2, 10, 18 কার কাছে স্যার? 10 এর কাছে। তার মানে ব্যবধান কত স্যার? 2। তার মানে অক্সিজেনের যোজনী স্যার কত স্যার? অক্সিজেনের যোজনী 2। কিন্তু যুজ্যতা ইলেকট্রন কিন্তু স্যার 2 না। কিভাবে? কারণ অক্সিজেনের আমরা জানি যুজ্যতা ইলেকট্রন মানে কি সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে। তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে স্যার? দেখো তো অক্সিজেনের সর্বশেষ কয়টা থাকে? দেখো তো এমন থাকে না যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হচ্ছে অক্সিজেনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হয়? 2, 6। 2, 6 মানে কি? ধরো আমি যে ডায়াগ্রাম আঁকি, ফার্স্ট কক্ষপথে থাকে 2টা, পরের কক্ষপথে কয়টা থাকে স্যার? 6টা। এই যে 6টা দিলাম। তার মানে সর্বশেষ কক্ষপথে কয়টা আছে স্যার? 6টা আছে। তার মানে অক্সিজেনের যুজ্যতা ইলেকট্রন, অক্সিজেনের যুজ্যতা ইলেকট্রন হচ্ছে কত স্যার? 6টা। অক্সিজেনের যুজ্যতা ইলেকট্রন কয়টা স্যার? 6টা। বাট অক্সিজেনের যোজনী কত স্যার? অক্সিজেনের যোজনী হচ্ছে 2। সো যোজনী এবং যুজ্যতা ইলেকট্রন এই দুটো একসাথে তাল মিলায়ও না, পরীক্ষা যাতে এই দুটো জিনিস উল্টাপাল্টা না বাজে। এখানে যে কনসেপ্টটা আছে, সোডিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাসে এটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এর যুজ্যতা ইলেকট্রন সংখ্যা কত? তার যুজ্যতা ইলেকট্রন সংখ্যা মানে কি সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তর কোনটা? 3 নাম্বার কক্ষপথ। তা 3 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে স্যার? একটা। তার মানে এর যুজ্যতা ইলেকট্রন কত স্যার? 1। এটা কত স্যার? এই যে 1। ঠিক আছে, এটা কত স্যার হবে? তাহলে এটা 1 হবে। এর উত্তর কত হবে স্যার? 1 হবে। আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। পরের কোশ্চেন, কোন মৌলটির যোজনী ইলেকট্রন বেশি? কোন মৌলটির যোজনী ইলেকট্রন বেশি? যোজনী না কিন্তু, যদি বলতো যোজনী বেশি তাহলে কার যোজনী বেশি হইতো? লিথিয়ামের যোজনী হচ্ছে 1, সোডিয়ামের যোজনী এখানে 1, অক্সিজেনের যোজনী এখানে 2, ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। তার মানে উত্তর হইতো তখন কি অক্সিজেন। কারণ উত্তর হইতো কি, কারণ অক্সিজেনের যোজনী হচ্ছে 2 আর বাকিগুলো এই তিনটারই হচ্ছে কি এইটার। কারণ হচ্ছে লিথিয়াম কয় নাম্বার স্যার? 2 নাম্বার। 3 নাম্বার কার কাছে স্যার? 2 এর কাছে। ব্যবধান কত স্যার? 1। তার মানে লিথিয়ামের যোজনী হচ্ছে 1। তারপর এখানে হচ্ছে সোডিয়াম কয় নাম্বার স্যার? 11 নাম্বার। 11 নাম্বার কার কাছে স্যার? 10 এর কাছে। ব্যবধান কত স্যার? 1। তাহলে হচ্ছে এটা হচ্ছে যোজনী কত কত স্যার? 1। ফ্লোরিন কয় নাম্বার স্যার? 9 নাম্বার। 9 নাম্বার কার কাছে স্যার? 10 এর কাছে। তাহলে ব্যবধান কত স্যার? 1 ব্যবধান। তার মানে হচ্ছে ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। সো অক্সিজেন হচ্ছে 8 নাম্বার কার কাছে স্যার? 10 এর কাছে। ব্যবধান কত স্যার? 2। তার মানে অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তার মানে যোজনী হচ্ছে অক্সিজেনের বেশি। বাট প্রশ্ন করছে যে কোন মৌলটি যোজনী ইলেকট্রন বেশি? যোজনী ইলেকট্রন বেশি কোনটা? মানে সর্বশেষ শক্তি সবচেয়ে বেশি ইলেকট্রন থাকে কোনটা? এর সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে? মাত্র একটা থাকে। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে স্যার? একটা থাকে। অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে স্যার? 6টা থাকে। ফ্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে স্যার? 7টা থাকে। তার মানে উত্তর হবে কয়টা স্যার? 7। অর্থাৎ ফ্লোরিন। কত হবে স্যার? ফ্লোরিন। উত্তর হবে কত স্যার? ফ্লোরিন। কোন মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কি বলে? মানে একটা মৌলের আরেকটা মৌলের সাথে, মৌল মানে ধরো অক্সিজেন একটা মৌল, ফ্লোরিন একটু আগে যেগুলো দেখালাম, তোমরা একটু আগে যা দেখলা না, এই যে এগুলো প্রত্যেকটা কি এক একটা মৌল, প্রত্যেকটা কি এক একটা মৌল। সো লিথিয়াম একটা মৌল, সোডিয়াম একটা মৌল, অক্সিজেন একটা মৌল, ফ্লোরিন একটা মৌল। সো এগুলো কি প্রত্যেকটা এক একটা স্যার মৌল। সো প্রত্যেকটা যদি এক একটা মৌল হয় তাহলে এখানে বলছে কি কোন মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে কি বলে? যুজতা বলে, প্রতীক বলে, সংকেত বলে, না যোগমূলক বলে? কোশ্চেনটা কি বলছে? কোন মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকে? যুক্ত হয় কিভাবে? প্রতীক কি? প্রতীক হচ্ছে একটা মৌলের কি সাধারণ সংকেতকে বলা হয় প্রতীক, আর একটা বা পরমাণুর সাধারণ রূপকে বলা হয় প্রতীক, এবং অণুর সাধারণ রূপকে বলা হয় কি সংকেত বা যোগের। সো এইটা বলতেছে, তার মানে সংকেত হইতেছে না, প্রতীক হইতেছে না। তো এখানে হইতেছে না, তার মানে যুজতা এবং যোগমূলক। বলছে কোন মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্য কি বলে? তাহলে যুক্ত হওয়ার সামর্থ্য কি? অবভিয়াসলি তোমার এখানে কি আসতেছে? যুজ্যতা, মানে যোজনীর মাধ্যমে, যেটা হচ্ছে যুজতা, যেটা হচ্ছে অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা যেটা হবে সেটা হচ্ছে যুজ্যতা। যুজ্যতা বলতে কি বোঝাচ্ছে এখানে? যোজনী। যুজ্যতা যে কথা, যোজনী একই কথা, বাট যুজ্যতা ইলেকট্রন কিন্তু কি স্যার? আলাদা কথা। যুজ্যতা ইলেকট্রন কি হবে স্যার? আলাদা কথা। যুজ্যতা এবং যোজনী, কারণ যৌগ একটা আরেকটার সাথে যুক্ত হবে কিসের মাধ্যমে? যোজনীর মাধ্যমে। কিভাবে যোজনী হচ্ছে? যোজনী জিনিসটা কি? যোজনী হচ্ছে একটা মৌল আর একটা মৌলের সাথে যৌগ গঠনকালে, একটা মৌল আর একটা মৌলের সাথে যৌগ গঠনকালে যে কয়টি ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার করে, ত্যাগ বা গ্রহণ বা শেয়ার করে, সেটা হচ্ছে তার যোজনী বা যুজ্যতা। যোজনী বা যুজ্যতা। সো এটা গেল। আর যুজ্যতা ইলেকট্রন কোনটা? সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ শক্তি স্তরে যে কয়টা ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার কি যুজ্যতা ইলেকট্রন।
জিনিসটা বুঝাতে পারছি? 3 থেকে 4 তো হয়, তার মানে 3 অবভিয়াসলি না। তারপর 5, দেখো এখানে 9 তো কখনোই হবে না, কারণ 9 হওয়ার পসিবিলিটি নাই, একদমই না। যদি আমি 9 চাপতে দেখবা ভুল উত্তর দিছে। তারপরে যদি আমি দিই 3, তাহলে ভুল উত্তর, দেখবা কি এই যে দেখো, এই যে ভুল উত্তর। আবার 9 দেই, ভুল উত্তর। সো এই দুইটা কারেক্ট। তোমাকে একটা জিনিস তোমাদের শর্টকাট ট্রিক্স শিখতে হবে। পরীক্ষায় পারার চেয়ে যেগুলো হবে না এগুলো আগে আইডেন্টিফাই করবা, যে এই দুইটা দেওয়া, যেমন এই কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমি আগে এই দুইটাকে বাদ দিতে পারলাম, যে 3 হবে না 9 হবে না, এই দুইটা আগে বাদ। মানে তুমি যখন ধরো কথার কথা আনসার দিলে, তুমি 7 আনসার দিলে 7, তোমার মনের মধ্যে পরীক্ষা দেওয়ার পর একটা খটকা থাকবে 7 হবে, আচ্ছা 7 হয়েছে, 7 কি এটা হবে আদেও নাকি হবে না, এরকম কনফিউশন থাকবে। তখন তোমরা মিলানো ট্রাই করো, অনেকে অনেক রকম আনসার দেয়। বাট তুমি যখন এই জিনিসটা কনফার্ম করবে যে এটা জীবনও হবে না, এটাও জীবনও হবে না, এটাও জীবনও হবে না, তাহলে থাকতেছে এটা হইলেও হবে, এটা না হইলেও এটা, তাহলে তুমি মনে একটা শান্তি পাবা, সামনে দিকে তুমি পরীক্ষাটা দাগায় কি করতেছো না, শান্তি পাচ্ছ না। সো এটা দেখো 7 হবে, কত হবে স্যার? 7, সর্বজন কত স্যার? 7 হয়ে যাচ্ছে, ঠিক আছে 7। কোন মৌল দুটি যোজনী একই? মানে দেখো এটা আশা করি পারার কথা, এটা আনসার বলো। মাত্র আমি যদি তোমাদের শিখাইলাম, মাত্রই তোমাদের শর্টকাট নিয়মে, মুখস্থ কোনো কিছু না, কোনো কিছু মুখস্থ না, শর্টকাট নিয়মে কিন্তু যোজনী শিখাইলাম, ঠিক আছে? সো শর্টকাট নিয়মে কিভাবে তোমাকে এখানে যোজনী বের করতে, এটা কিন্তু তোমাদের মাত্র কিন্তু শিখাইলাম। সো আশা করি এটা পারার কথা। 7 কিভাবে হবে স্যার? দেখো একটা যৌগ ধরো, একটা ইলেকট্রন বিন্যাস ধরো, সর্বোচ্চ ধরো যৌগ ধরো 7টা, একটা অষ্টক পূর্ণ হইতে, অষ্টক যদি পূর্ণ হয়ে যায়, সে কি ইলেকট্রন ত্যাগ, গ্রহণ বা শেয়ার করবে? শেয়ার করবে না। 7টাও যদি থাকে, হয় 7টা তাকে ত্যাগ করতে হবে, অথবা একটা তার গ্রহণ করতে হবে। তার মানে সে 7 পর্যন্ত সে যাইতে পারে, যে 7 পর্যন্ত সে যাইতে পারে। কিন্তু মেইলিও তো 7 পর্যন্ত তোমাদের এখানে এখন মতো কোনো যোগের মধ্যে 7 পর্যন্ত তোমার যাইতে হবে না। নরমালি 5 পর্যন্ত হইলেই তোমাদের হয়ে যায়, ঠিক আছে? 5 পর্যন্ত হয়ে যায়, 3-5, ঠিক আছে? 3-5 তোমাদের শিখতে হয় তোমাদের এসএসসি লেভেলে। সো 6 পর্যন্ত যাই, 6 পর্যন্ত যায় 21 থেকে 30 এর মধ্যে, যেটা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, অর্থাৎ রঙিন যৌগ গঠন যারা গঠন করে, আলটিমেটলি অবস্থান্তর মৌল, তারা 6 পর্যন্ত যায়, 7 পর্যন্ত যায়। কিন্তু এটা জারণ সংখ্যা 7-8 পর্যন্ত যাইতে পারে, বাট 6 পর্যন্ত নরমালি যায়। কিন্তু 7 হয় কেন? কারণ অষ্টক পূর্ণর আগ পর্যন্ত, অষ্টক পূর্ণ কত 8, 8 হইলে তো আর সে স্থিতিশীল, সে তো যাইতে পারবে না, সে ইলেকট্রন ত্যাগও করবে না, গ্রহণও করবে না, বা শেয়ারও করবে না। 7 হইলেই হয় 7টা সে ইলেকট্রন ত্যাগ করতে পারতেছে, বাকি একটা গ্রহণ করতেছে। যদিও এটা বাস্তবে 7টা ত্যাগ করবে না, সে একটাই গ্রহণ করবে। মানে সর্বোচ্চ কত হইতে পারে? 7। জিনিসটা বুঝতে পারছি? সো এটা গেল। কোন মৌল দুটি যোজনী একই হবে স্যার? ক্যালসিয়াম, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ফসফরাস, সিলিকন, সালফার, নাইট্রোজেন, ক্লোরিন। দেখো আগে আমরা বাদ দিই যে কোনগুলো হবে না। নাইট্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে, নাইট্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে কি হয়? নাইট্রোজেন হচ্ছে কয় নাম্বার স্যার? 7 নাম্বার। আর কোনটা 7 কোনটার কাছে? 2 এর কাছে না 10 এর কাছে? 10 এর কাছে। ব্যবধান কত স্যার? 3। তার মানে নাইট্রোজেন যোজনী হচ্ছে 3। ক্লোরিনের যোজনী কত স্যার? ক্লোরিন কয় নাম্বার স্যার? 17 নাম্বার। 17 নাম্বার কার কাছে স্যার? 2 এর কাছে, 10 এর কাছে না 18 এর কাছে স্যার? 18 এর কাছে। তাহলে কত ব্যবধান স্যার? 1 ব্যবধান। তার মানে ক্লোরিনের যোজনী হচ্ছে এখানে 1, নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। তার মানে এটা আলাদা আলাদা। বলছে কি কোন দুইটা মৌল যোজনী একই হবে, তাহলে এই দুটো আলাদা, তাই এটা কখনো হবে না, এটা কখনোই পসিবল না। পরে অ্যালুমিনিয়াম, ফসফরাস, অ্যালুমিনিয়ামের কি 3, অ্যালুমিনিয়ামের কত স্যার? 3। কিন্তু ফসফরাসের কত স্যার? 5। 3 5, ওটা কিন্তু একাধিক থাকে, 3 এবং 5। তো 15 নাম্বার 18, আর ওইখানে 3 মিলতেছে, ঠিক আছে, বাট ওইটা আবার কি হয়? 5ও হয়, ঠিক আছে? সো আলটিমেটলি ওইটাও কিন্তু হচ্ছে না একুরেটলি। সিলিকন, সিলিকন হচ্ছে এখানে 4, এবং সালফারের হচ্ছে কত স্যার? সালফার হচ্ছে 16, এখানে হচ্ছে 2। সো এটাও কিন্তু হচ্ছে না। সো আলটিমেটলি আনসার হবে ক্যালসিয়াম এবং জিঙ্ক। ক্যালসিয়ামের যোজনী কত নাম? ক্যালসিয়াম হচ্ছে 20 নাম্বার। 20 নাম্বার কার কাছে? 18 এর কাছে। 18 যোজনী কত স্যার? 2 যোজনী। সো সরি 18 কত? 18 এবং 20 এর মধ্যে পার্থক্য কত স্যার? 2 ব্যবধান। তার মানে ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2। এবং জিঙ্ক, জিঙ্কটা হচ্ছে কত নাম্বার? 30 নাম্বার। 30 নাম্বার যোজনী কত স্যার? একটা যোজনী থাকে 30, জিঙ্কের একটাই, সেটা হচ্ছে কত স্যার? 2। সেটা কত স্যার? 2। সো ক্যালসিয়াম এবং জিঙ্ক, ক্যালসিয়াম এবং কি হবে স্যার? জিঙ্ক হবে। ক্যালসিয়াম এবং জিঙ্ক। সোডিয়ামের যোজনী কিসের উপর নির্ভর করে? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যার উপর, সর্বশেষ কক্ষপথের সংখ্যার উপর, সর্বশেষ কক্ষপথের শক্তির উপর, সর্বশেষ কক্ষপথে আবর্তনের উপর। কোনটা? এটি আজকে লাস্ট প্রশ্ন, আজকে ক্লাসে লাস্ট প্রশ্ন, দেখিয়ে পারো। সো দেখো যোজনী নির্ভর করে কি? সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে তার উপর। কারণ হচ্ছে ইলেকট্রন ধরো যদি 4 কম থাকে, সেই ইলেকট্রন ত্যাগ করবে, যদি 4 বেশি থাকে, সেই ইলেকট্রন গ্রহণ করে, বা কিছু জায়গায় ইলেকট্রন গুলা শেয়ার করে, সেটা তার প্রয়োজন অনুসারে। তার মানে ইলেকট্রন কতগুলো আছে সর্বশেষ কক্ষপথে, সেটা উপর নির্ভর করে। তার মানে উত্তর হবে স্যার কি? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার উপর, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যার উপর। সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে
এই সংখ্যার উপর কি নির্ভর করবে। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।